আমাকে টিসি দিয়ে দিয়েছে। হয়তো আর কলেজে যাওয়া হবে না। আচ্ছা, তোর সাথে কালকে কথা হবে। আমি ওখান থেকে আমার রুমে চলে আসি। এসে বসে বসে কাঁদতে থাকি আর ভাবতে থাকি, আমি গরিব বলে আমার সাথেও এমন করলো। আমি তো ওকে কোনোদিনও ছাড়বো না। আমার চোখের পানি আজ বাধা মানছে না। হঠাৎ আম্মু আসলো আমার রুমে। আবির আর লেখাপড়া করতে চাস না? কিভাবে করবো বলো? আমাকে তো বের করে দিয়েছে। আবির, আমি তোর খালার সাথে কথা বলছি। সে তোকে তাদের ওখানে যেতে বলেছে। তারা নিজেরাই তো গরিব, আমাকে আবার কি খাওয়াবে? আমি বলেছি এটা, তবুও তোকে যেতে বলেছে। ঠিক আছে, আমি কালকে ঢাকায় চলে যাবো ওর সাথে। আচ্ছা, আর মন খারাপ করিস না, আর ভেঙেও পড়িস না। তোকে আমাদের স্বপ্নগুলো পূরণ করতে হবে। আম্মু চলে গেল সেখান থেকে কথাগুলো বলে। আমার কথাগুলো শুধু আমার কানে বাজতে থাকলো যে হ্যাঁ, আমার ভেঙে পড়লে চলবে না। সেদিন রাত্রে আর আমার ঘুম হলো না। শুধু পুরাতন কথাগুলো ভেবে কাঁদতে থাকলাম। পরের দিন সকালে আম্মুর কাছে এসে বললাম, আচ্ছা বাবা, যা তাহলে, আর সাবধানে যাবি। আমি আর ওখানে দাঁড়াতে পারলাম না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছিল। আসার সময় আম্মু অনেক কান্না করেছিল। আমি ঢাকায় এসে পড়ি। আমাকে দেখে তারা সবাই আমার কাছে আসলো। কি রে বাবা, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো? ভালো। আসতে কোনো সমস্যা হয়নি তো? আচ্ছা, ফ্রেশ হয়ে খেতে আয়। তারপর আমি ফ্রেশ হয়ে খেতে গেলাম। পরের দিন খালামণি আমাকে একটা সুন্দর কলেজে ভর্তি করালো। প্রথম প্রথম আমাকে মানিয়ে নিতে অনেকটা সমস্যা হলো। পরে আস্তে আস্তে আমাকে মানিয়ে নিতে হলো। একদিন খাবার খাচ্ছি, তখন আমি খালামণিকে বললাম, খালামণি, আমি একটা চাকরি করতে চাই। কি বলো, এইসব লেখাপড়া বাদ দিয়ে কিসের চাকরি করবি? আরে, লেখাপড়া করব, চাকরিও করব। আচ্ছা, তোর খালু যেখানে চাকরি করে সেখানে করতে পারবি? আমি পারবো না কেন? অবশ্যই পারতে হবে। আচ্ছা, তোর খালু আসুক, বলবো। পরের দিন খালুর সাথে তাদের অফিসে চলে আসি। আমার চাকরি ছিল অনেকগুলো। আমার চাকরি হয়ে যায়। আমার নাইট ডিউটি পড়ে। সকালে আমি কলেজে যেতাম, তার আগে দুটো টিউশনি করাতাম, আর রাত্রে আমি আবার চাকরি করতাম। আমার একটা লক্ষ্য ছিল, আমি অনেক টাকার মালিক হব। সেই দিকে আমি আস্তে আস্তে এগোতে থাকি। আর আলহামদুলিল্লাহ, আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি আজ অনেক টাকার মালিক হয়েছি। আজ আমি নামকরা বড় একজন ইঞ্জিনিয়ার। আমাকে চেনে না এমন কোনো মানুষ নেই। এই 5 বছরে আমার 10 থেকে 12টা বাড়ি হয়েছে। আমি এখন অনেক সুখে আছি। আমার যখন পুরাতন কথাগুলো মনে পড়ে, তখন আর আমি ঘুমোতে পারি না। কষ্টে আমার বুকটা ফেটে যায়। 5 বছর পর আজ আমি বাড়িতে আসি, আম্মুকে সালাম করি। আমি বাড়িতে আসিনি এই 5 বছর। যখন আম্মুকে দেখতে ইচ্ছা করছো বা কথা বলতে ইচ্ছা করতো, আম্মুকে কলে কথা বলতাম। আর দেখতে ইচ্ছে করলে আম্মুকে ঢাকায় যেতে বলতাম। এই 5 বছর পর বাসায় এসে আমি রাকিবের কাছে যাই দেখা করতে। রাকিবকে জড়িয়ে ধরি। কিরে, ভুলে গেছিস আমাকে? না রে দোস্ত, তোকে বলবো? জীবনেও নয়। নিজে তো ভালোই উন্নতি করেছিস, এখন একটা বিয়ে করে নে। এত তাড়াতাড়ি? আর তুই তো বিয়ে করেছিস, তাই না? আচ্ছা রাব্বি, ফারজানার কি বিয়ে হয়ে গিয়েছে? হঠাৎ ফারজানার কথা কেন? আরে বল না, বিয়ে হয়েছে কিনা। না, এখনো বিয়ে হয়নি। সত্যি তো? ওকে আমি বিয়ে করব। আবির, এগুলো তুই কি বলছিস? আসিস। ও আমাকে এত অত্যাচার করেছে, আর আমি যদি ওকে ছেড়ে দিই তাহলে কেমন হয়? তুই এখন কি করতে চাস বল তো? তাই কিছুদিন পরেই দেখতে পাবি। আমি ওখান থেকে চলে আসি, এসে আম্মুর কাছে যাই। কিছু না খেয়ে গেছিস কই? এই যে আম্মু, একটু সামনে গিয়েছিলাম। আচ্ছা আম্মু, একটা কথা বলি। কি কথা বল। আসলে আম্মু, আমার একটা মেয়েকে পছন্দ হয়েছে। তাই নাকি? কোন মেয়ে রে বাবা? এরপর আম্মুকে আমি সব কথা খুলে বললাম। এরপর বিকেলে ফারজানাদের বাড়িতে যাই মেয়ে দেখতে। একটা শর্ত ছিল, ছেলের মুখ মেয়ে আগে দেখতে পারবে।
মেয়েরা শর্ততে রাজি হয়ে যায়। এরপর বিয়েটা হয়ে যায়। এরপরের ঘটনা তো আপনারা জানেন। ওকে পাপের শাস্তি দেওয়ার জন্যই বিয়েটা করেছি। যাই হোক, এবার বাস্তবে ফেরা যাক। দেখলাম সকাল হয়ে গিয়েছে। শীতের মধ্যে গুটি গুটি হয়ে ফারজানা শুয়ে আছে। আমি ওকে কাছে গিয়ে বললাম, এই যে সকাল হয়ে গিয়েছে, তাড়াতাড়ি ওঠো। কেন? ঠাস ঠাস করে দুইটা মেরে দিলাম ওর গালে। উঠবি না মানে? এটা কি তোর বাবার বাড়ি পেয়েছিস? আবির, আমাকে আর অত্যাচার করো না, আমার সারা শরীরে খুব খুব ব্যথা। মনে পড়ে না কি করেছিলি আমার সাথে তুই? আমি যা করেছি দয়া করে আমাকে মাফ করে দাও। তোকে করবো মা? তুই আমার সুন্দর জীবনটাকে পুরাই নষ্ট করে দিয়েছিলি। তুমি যে সময় কলেজ থেকে চলে এসেছো তখন আমি তোমাকে অনেক মিস করি। আমার নিজেরই অনেক খারাপ লাগা শুরু করে। তোমার সাথে হয়, তোমার এটা করা উচিত হয়নি। তুই আমাকে করবি মিস? শুনতেই অবাক লাগে। তাও আবার তোর মতো মেয়ে। যখন তুই কলেজ থেকে আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছিলি, তখন তো দেখিনি। আবির, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি গিয়ে ওর গালে ঠাস করে একটা চড় লাগিয়ে দিলাম আর বললাম, এই ক্ষমা চাওয়ার কথা তুই আর কোনোদিনও বলবি না। আচ্ছা, আমি এখন কি করব? মরে যাব? আমি তো তোকে এত তাড়াতাড়ি মরতে দিব না, তোকে ধীরে ধীরে মারবো। আর শোন, উঠে ফ্রেশ হয়ে বাড়ির সব কাজ করবি তুই। আমি তো কোনো কাজ করতে পারি না। পারি না মানে? তোকে পারতেই হবে। আমি আর ওখানে দাঁড়ালাম না, আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে আসি। তারপরে আবিরের আম্মুর কাছে চলে আসি। কি তোমার ঘুম ভেঙেছে? আম্মু, এখন আর কি কাজ করতে হবে? কি বলো এইসব? বাড়িতে এত কাজের লোক আর তুমি কি কাজ করবে? তবু আমার কাজ করা লাগবে। তোমার কোনো কাজ করা লাগবে না। আর তুমি এইবারের নতুন বউ, তার চেয়ে ভালো হবে তুমি আবিরকে তুমি এই নাস্তাগুলো দিয়ে আসো। আমি নাস্তা নিয়ে আবিরের রুমে চলে আসি। এসে দেখি আবির কাগজে সাইন করতে আসে। তাই আমি আবিরের কাছে চলে আসি। এই নাও তোমার নাস্তা। আমি নাস্তা দিতে গিয়ে সব কিছু কাগজ পড়ে যায়। আমি সরি বলতে যাব, সেই সময় আবির আমার চুল টেনে ধরলো আর আমার চুল ধরে মারা শুরু করে দিল। এটা তুই কি করলি? সরি, আমার হাত কেঁপে সবকিছু পড়ে গিয়েছে। তোকে তো আজ মেরেই ফেলবো। প্লিজ আবির, আমাকে আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হইতেছে। তুই জানিস এটা কত গুরুত্বপূর্ণ কাগজ, আর তুই সবকিছু নষ্ট করে দিলি। আমি বুঝতে পারিনি। এখন তুই এগুলো সব পরিষ্কার কর। আমি করতেছি। আমি সবকিছু পরিষ্কার করা শুরু করে দিলাম আর চোখ বেয়ে পানি পড়তেছে। হয়তো এটাই আমার পাপের শাস্তি। আমি ওর সাথে বড় অন্যায় করেছি, হয়তো সেটারই শাস্তি দিচ্ছে। আমি সবকিছু পরিষ্কার করে বাইরে চলে আসি। কিছুক্ষণ পর আবির আসলো আর এসেই বলা শুরু করে দিল, আমো, আজকে কোনো বাড়িতে কাজের লোক থাকবে না। কেন, কি হয়েছে? বাড়ির সব কাজ ফারজানা করবে। আবির এগুলো কি বললো? ও না তোর বউ, ওকে কাজ করতে দিবি কেন? আমি আর কোনো কথা বলতে চাই না। আজ এর মতো সবাইকে ছুটি দিয়ে দিচ্ছি। আবির, কেন মেয়েটার সাথে এরকম করছিস? পুরানো দিনের কথা যদি মনে করিয়ে দিই, তাহলে তুমিও হয়তো ওর সাথে এমনই করবে। কি কথা বল আমাকে। পরে কোনো এক সময় বলবো, ফারজানা বলবো। ঠিক আছে, আমি সব কাজ করতে রাজি। মনে থাকে যেন। এরপর আমি বাসা থেকে অফিসে চলে আসি সন্ধ্যার সময়। অফিস থেকে সব কাজ কমপ্লিট করে বাসায় ফিরি। বাসায় এসে খাওয়া দাওয়া করে আমি আমার রুমে যাই। রুমে গিয়ে দেখি ফারজানা সোফায় শুয়ে আছে। তাই আমি ওকে ডাক দিলাম। প্লিজ আবির, আজকে আমি অনেক ক্লান্ত, বাড়িতে অনেক কাজ করেছি, তাই আর আমার সারা শরীর সব ব্যথা। তুই আসবি কিনা? তোকে পাপের শাস্তি দিতে হবে, আরো কত কিছু। আমি ওর কাছে চলে গেলাম আর যাবার সাথে সাথে ও আমার উপর ঝাঁপিয়ে পড়লো। আবির ছাড়ো, আমার অনেক লাগতেছে। আমারও শেষ, এখন যা। আবির, আমি উঠতে পারছি না।
সোফায় আমি ঘুমাতে পারি না, রাতে আমার ঘুমাতে অনেক কষ্ট হয়। এখন তো তোর সাথে এগুলো করার জন্য আমি তোকে বিয়ে করেছি, আর 6 মাস পর এমনিতেও ডিভোর্স হয়ে যাবে। এখন শুধু এগুলো করবো আর তোকে দেখানোর জন্যই বিয়ে করেছি। কাউকে কষ্ট দিলে কেমন লাগে? আমি আগেই আমার ভুলগুলো বুঝতে পেরেছি। তুমি কলেজ থেকে চলে আসার পরে তখন আমি তোমার কথা শুধু মনে পড়তো। এখন আর তোর নেকা কান্না করতে হবে না। আমি আবার সোফায় চলে আসি আর ভাবতেছি, তাহলে কি ও আমাকে সত্যি সত্যি 6 মাস পরে ডিভোর্স দিবে? তাহলে আমি বাঁচবো কিভাবে? এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সকাল সকাল আবিরের ডাক। তোকে বলছি না এত সকাল পর্যন্ত ঘুমাবি? এত সকাল পর্যন্ত ঘুমালে বাড়ির কাজগুলো কে করবে? আমি উঠতেছি। আর শোন, তোর এখন থেকে আমার আগে উঠতে হবে। আমার পরে যদি উঠিস তাহলে, তোর আগে যদি আমি উঠি তাহলে কিন্তু তোর খবর আছে। ঠিক আছে, এর আগে আমি তোমার আগে উঠবো। এটা বলে আমি ফ্রেশ হয়ে কাজ করা শুরু করে দিলাম। কিছুক্ষণ পর শুনতে পেলাম আবির আমাকে ডাকতেছে, তাই আমি তাড়াতাড়ি ওর কাছে চলে আসি। পারছে না, আমি অফিসে যাব, আমার শার্ট আন। ঠিক আছে, আমি আনতেছি। আমি ওর জন্য শার্ট আনতে গেলাম, কিছুক্ষণ পর নিয়ে আসলাম। এই নাও। ঠাস ঠাস করে 2টা চড় লাগিয়ে দিলাম। কি হলো? আমি আবার কি করলাম? আমি তো তোকে শুধু শার্ট আনতে বলিনি, প্যান্ট কে আনবে? সরি, আমি বুঝতে পারিনি। আর যদি কিছু বলো তাহলে তো গলা টিপে মেরে ফেলবো। আমি আবার প্যান্ট নিয়ে আসলাম ওর কাছে। কিছুক্ষণ পর ওকে দিয়ে দিলাম। তারপরে বললাম, এই কিছু খাবা না? এখন তুমি কাজ করতে চাও? আমি গিয়ে আবিরের জন্য খাবার নিয়ে আসলাম। তারপরে বললাম, এইগুলো খেয়ে নাও। আমি খাওয়া শুরু করে দিলাম। কিছুক্ষণ পর বললাম, এগুলো কে রান্না করেছে? আমি রান্না করেছি। থু, কি হয়েছে? আরামের বাচ্চা, এগুলো কোনো খাবারের মধ্যে পড়েছে? আমি সব খাবারগুলো ওর দিকে ছুঁড়ে মারলাম। আমি তো ভালোভাবেই রান্না করেছি। আরো ভালো করে রান্না করতে হবে। ঠিক আছে। এটা বলে ফারজানা চলে গেল। আসলে খাবারটা অনেক মজা হয়েছিল, কিন্তু আমি তো ওকে অত্যাচার করব, তাই এই কথা বলেছি। আমি রেডি হয়ে অফিসে চলে আসি। আমি ছাদের এক পাশে দাঁড়িয়ে আছি আর আমার চোখ থেকে পানি পড়তেছে। আমি এখন কি করব কিছুই বুঝতে পারতেছি না। এইভাবে 1 মাস কেটে গেল। এই কয়দিনে আবির আমাকে অনেক অত্যাচার করেছে আর বাড়ির সব কাজ করাতো। কিন্তু আবির যখন ডিভোর্সের কথা বলে তখন আমার মনটা খারাপ হয়ে যায়। একদিন ঘর মুছতে আসি, এর ভেতর আম্মু আসলো আমার কাছে। ফারজানা, তোমাকে কাজ করতে আমি বারণ করেছি না? আম্মু, এটা আমার পাপের শাস্তি, আর কিছু না। আবির তোমার সাথে এরকম করে কেন বলো তো? আমি আবিরের সাথে যেটা করেছি ও আমার সাথে এটা করতেছে। তুমি কি করেছো আবিরের সাথে বলো তো? তা অনেক কথা, পরে কোনো এক সময় বলবো। আমাকে এখন বলো তো, আমি এখনই শুনবো। তারপরে ঘটে যাওয়া সব ঘটনা আম্মুর কাছে বলা শুরু করে দিলাম। আম্মু, তোমার ছেলেকে আমি কলেজ থেকে তাড়িয়েছি আর ওকে মিথ্যা অপবাদ দিয়েছি। তাতে আবিরের কোনো দোষ ছিল না। আবির কলেজ থেকে যে সময় বের হয়ে এসেছে তখন আমি ওকে অনেক মিস করা শুরু করে দিলাম। প্রতিদিন আমার বান্ধবীদের সাথে ওর কথা বলতাম। আমি নিজের ভুল বুঝতে পারি, তখন আমার অনেক খারাপ লাগে। আবির চলে আসার পরে আমি প্রতিদিন মন খারাপ করে বসে থাকতাম। একদিন আমার বান্ধবী বলল, কিরে ফারজানা, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? সাথে আবিরের সাথে আমার এটা করা না ঠিক হয়নি। যা হয়েছে বাদ দে তো। আমার শুধু ওর কথা মনে পড়তেছে। কি করব বুঝতে পারতেছি না। কেন যে এটা করলাম? ও শুধু আমার কাছে একটু ভালোবাসাই চেয়েছিল, তাই না? ভাবছি ওর কাছে ক্ষমা চাবো, কিন্তু ও বলে বাড়িতে চলে গিয়েছে। তুই কি ওর প্রেমে পড়ে গেলি নাকি? জানি না, তবে যেভাবেই হোক আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আচ্ছা, আসলে না হয় ক্ষমা চাইবি। এখন চল ক্লাসে যাব। ও কি আমাকে ক্ষমা করবে? চল ক্লাসে যাব। এভাবে আমি আবিরকে মিস করা শুরু করে দিই আর আমার মাঝে অনেক খারাপ লাগতো। তারপরে আব্বু আমাকে অনেক জায়গায় বিয়ে ঠিক করে, বাট আমি রাজি হইনি। শুধু আমার একটাই আশা ছিল, আমি আবিরের কাছে ক্ষমা চাবো।
কিন্তু আব্বু একদিন বলেছে যে এই ছেলেকে বিয়ে না করলে সে নাকি মারা যাবে। আমি বিয়েতে রাজি ছিলাম না, তারপরে বিয়ে হয়ে গেল। আর বাসর ঘরে এসে দেখি আবিরের সাথে আমার বিয়ে হয়েছে। আমি তখন অনেক খুশি হয়েছিলাম। যখন ও যে সময় এসব ধরনের কথা বলল, তখন আমার অনেক খারাপ লাগা শুরু করলো। আম্মু, আমি সারা জীবন ধরে দাসী হয়ে থাকবো, তবু ও যেন আমাকে ডিভোর্স না দেয়, তাহলে আমি আর বাঁচবো না। আচ্ছা দেখি আমি কি করতে পারি, আর তুমি কোনো চিন্তাই করো না। আম্মু প্লিজ, এটা ওকে একটু বুঝায়েন, ও তো আমার একটা কথাও শোনে না। আমি যতক্ষণ আছি ততক্ষণ তোমাকে কেউ ডিভোর্স দিতে পারবে না, আর এখন তোমার আর কোনো কাজ করা লাগবে না। না, আমি সব কাজই করি, তাহলে আবির রাগ করবে। আমি করতে বারণ করেছি না? কাজ করা লাগবে না, এখন তুমি রুমে গিয়ে শুয়ে পড়ো। আমি আমার রুমে চলে আসি। আমার রুমের পাশে একটা আলমারি, তাই আমি কি মনে করে যেন খুলতে লাগলাম আলমারিটার ভেতর। আমি একটা ডায়েরি দেখতে পেলাম। ডায়েরিটায় অনেক ধুলাবালি লেগে রয়েছে, তাই আমি হাত দিয়ে মোছা শুরু করলাম। আমি ডায়েরিটা নিয়ে রুমে এসে শুয়ে পড়ি। মনে হয় ডায়েরিটা অনেক পুরনো। মনে মনে ভাবলাম কি এমন আছে ডায়েরিতে। আমি ডায়েরিটা খোলা শুরু করে দিলাম। খুলে আমি তো অবাক। খুলে আমি আমার একটা ছবি দেখতে পেলাম, গোলাপি জামা পরা। এটা তো আমি যে সময় ফার্স্ট ইন্টারের নবীনবরণের দিনে এই জামাটা পরেছিলাম। আমি কিছু লেখাপড়া শুরু করে দিলাম। আজ নবীনবরণ অনুষ্ঠান হচ্ছিল। আজ ওকে দেখে অনেক ভালো লাগছিল। মনে হয় ওর সাথে আমার কতদিনের পরিচয়। আমি ওকে বলতে পারছি না। মনে হয় ওর সাথে আমার কতদিনের পরিচয়। চোখ বুঝলেই শুধু ওর ছবিটা আমার চোখের সামনে ভেসে ওঠে। মেয়েটির নামও জানতে পারলাম না। সে কি আমায় ভালোবাসবে? আমি তো তাকে আমার মনে জায়গা দিয়ে ফেলেছি। এখন বুঝতে পারলাম ডায়েরিটা কার। ডায়েরির পাতা পড়ে আমার চোখ থেকে পানি গড়িয়ে পড়লো। তাহলে ও আমাকে এতটা ভালোবাসতো, আর আমি শুধু ওকে অপমানই করেছি। চোখ পড়লো ডায়েরির শেষ পাতায়। ফারজানা, আমি তো তোর কাছে শুধু ভালোবাসাই চেয়েছিলাম একটু। তার বিনিময়ে তুই আমাকে সবার সামনে মারধর আর অপমানই করলি। তুই আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কলেজ থেকে বের করে দিলি। তবে তুই এতটুকু জেনে রাখ, তোকে আমি কোনোদিনও ক্ষমা করব না। সারা জীবন তোকে ঘৃণা করে যাব। আমি নিজের কাছেই অনেক খারাপ লাগতেছে। আমি ওর সাথে এইভাবে করা ঠিক হয়নি। তাহলে ও কি আমাকে কোনোদিনও ক্ষমা করবে না? আমি ডায়েরি পাতা আর পড়লাম না। কারণটা হলো আমার অনেক খারাপ লাগতেছে। আমি ডায়েরিটা যথাস্থানে রেখে দিলাম। তারপরে শুয়ে পড়লাম। আমি এখন যে কি করব এগুলো ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ করে কারো চিৎকারে আমার ঘুম ভেঙে গেল। এই হারামির বাচ্চা, তোকে আমি কাজ করতে বলিনি, আর তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস। আম্মু আমাকে কোনো কাজ করতে দেয়নি। আর তুই আম্মুকে বানিয়ে বানিয়ে কি বলেছিস? তুই নাকি আমাকে ভালোবেসে ফেলেছিলি। তুই এই মিথ্যা দিয়ে আমার মাকে বোকা বানাতে পারবি, কিন্তু আমাকে কখনো বোকা বানাতে পারবি না। আর তুই কি ভাবছিস তোকে আমি মেনে নিব? না, কোনোদিনও মেনে নিব না। আর কয়দিন পরেই তোকে ডিভোর্স দিয়ে দিব। আমি গিয়ে আবিরের পায়ে পড়ে গেলাম। আবির, আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি তোমার কথা। ভাবছি আমি অহংকারী ছিলাম, তবে তুমি চলে আসার পরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো। এটা বলা মাত্র আমার চুল ধরে আবারও মারা শুরু করে দিল। তোর মতো মেয়ে ক্ষমা পাওয়ার যোগ্যই নয়। তুই কখনো ক্ষমা পাবি না। তুই আর আছিস কয়দিন মাত্র, তারপরে তুই তোর বাড়িতে চলে যাবি। আমি কোথাও যাব না, আমি তোমার বাড়িতেই থাকবো। দয়া করে আমাকে ডিভোর্স দিবা না। তা তো কিছুদিন পরেই দেখতে পাবি। আমি শুয়ে পড়ি। কিছুক্ষণ পর ফারজানা এসে আমার পাশে শুয়ে পড়ি। আমি বললাম, এই শোন, আমার আজ মুড নেই। তুই গিয়ে সোফায় শুয়ে পড়। আর কালকা যেন না শুনি আম্মু কাজ করেছে। ঠিক আছে, তুমি যেটা বলেছো সেটাই হবে। কিছুক্ষণ পর ফারজানা চলে গেল। ওকে যখন মারি তখন আমারও খুব খারাপ লাগে, কিন্তু কি করব? ওকে তো ওর পাপের শাস্তি দিতেই হবে। ওর যখন অপমানের কথা মনে পড়ে ওকে মেরে ফেলতে ইচ্ছে করে। আম্মু বলে ঔষধে। আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন আমি আবারও
বাড়ির সব কাজ করা শুরু করে দেই। আম্মু বারণ করেছে, তবুও তার কথা শুনিনি। এভাবে আরো অনেক দিন কেটে গেল। আমি প্রতিদিন ওর কাছে ক্ষমা চেতাম, কিন্তু ও করতো না। তার বিনিময়ে আমাকে শুধু মারধর করতো। আর ও যখন ঘুমাতো তখন আমি ওর পা জড়িয়ে ধরে কান্না করতাম। একদিন রাতে বাইরের কাজ করতেছি, এর ভেতরে আবির আসলো আমার কাছে। জন, আজ তোকে ডিভোর্স দিব। আজ রাত 10টার সময় ডিভোর্স পেপার দিবে, সাইন করে দিস। আবির প্লিজ আমাকে ডিভোর্স দিও না। তুমি যেটা বলছো আমি তো সেটাই করতেছি। জন, তোকে আমি 6 মাসের জন্য বিয়ে করেছি, এখন আমার কাজ শেষ। আমি আবিরের পা জড়িয়ে ধরলাম। ইস, আর নেকা কান্না করতে হবে না। আমি আগে সরিয়ে দিলাম, তারপর আমি আমার রুমে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, ডিভোর্স পেপার আনতে বের হব। ঠিক তখনই আম্মু আসলো আমার রুমে। আম্মু এসে আমার গালে ঠাস করে একটা চড় দিল। তুই ওকে ডিভোর্স দিবি না? আচ্ছা দে, আমি তোকে বারণ করব না। তবে এটুকু শুনে নেই, তুই সাইন করলেও ও করবে না। আর আমরা দুজনে এই বাড়ি থেকে বের হয়ে যাব। তোর বাড়িতে তুই থাকবি। আব্বু, তুমি বের হবে কেন? বের হবে তো ও। ও এখন আমার মেয়ে, আর ওর সাথে আমি বের হয়ে যাব। আবিরও না হয় ভুল করেছে, এজন্য তুই আর ওকে কত শাস্তি দিবি? প্রতিদিন ওকে কাঁদাতে দেখবো? আম্মু, এটা ওর পাপের শাস্তি। আচ্ছা, আমরা বের হয়ে যাচ্ছি। তোর বাড়িতে তুই থাক। তোমরা যাবা কোথায় বলো তো? যেদিকে দু চোখ যায় আমরা সেদিকেই যাব। কি করবো বুঝতে পারছি না। তাহলে কি ওকে মেনেই নিতে হবে? দেখতে পেলাম আম্মু চলে যেতে লাগলো। আমি আম্মুকে বল, ওই আম্মু, আমি ফারজানাকে মেনে নিচ্ছি, তাও তুমি চলে যেও না। সত্যি তো? আর শোন, ওকে যদি আর কিছু বলিস তাহলে আমার লাশ দেখবি। আর কিছু বলবো না। এখন বলো তো, তোমার মেয়ে কোথায়? দেখেছি ছাদে উঠেছে কান্না করতে করতে। আমিও ছাদে চলে আসলাম। ছাদে এসে ওকে কোথাও খুঁজে পেলাম না। তারপর দেখলাম একপাশে ও মন খারাপ করে দাঁড়িয়ে আছে। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। আমাকে দেখেও কিছু বললো না, চুপ করে আছে। আমি বললাম, আমার বউটা আমার সাথে কথা বলবে না? আমাকে ডিভোর্স দিবা বলে তো আমি কথা বলবো কিভাবে? আমি তোমাকে মেনে নিয়েছি, আজ থেকে কোনো কষ্ট দেব না। এটা বলা মাত্রই আমি আবিরকে জড়িয়ে ধরলাম। হয়েছে, আর কান্না করতে হবে না। অনেক কান্না করেছেন। আজকে আর এই কান্না শেষ হবে না। এটা হলো সুখের কান্না। আচ্ছা আবির, আমাকে কি তুমি ক্ষমা করেছো? ক্ষমা করে দিয়েছি। চলো রুমে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। চলো। আমরা ছাদ থেকে নিচে নামতে যাব। ঠিক তখনই আম্মু বলল, কি দুজনের রাগ অভিমান ভেঙেছে? ভেঙেছে। আবির, এভাবে দুজনে সারা জীবন একসাথে থাকবি। ঠিক আছে। তারপর আমরা দুইজনে নিচে নেমে আসি। এসে রুমে আসি। রুমে এসে শুয়ে পড়ি দুইজনে। কিছুক্ষণ পর ফারজানা বলল, এই যে শোনো না, আজকেও কি আমাকে সোফায় যেতে হবে? না গো পাগলি, আজ থেকে তুমি আমার সাথে ঘুমাবে। তাই? দেখেছো কাউকে কষ্ট দিলে কেমন লাগে? এটা বলে আমাকে আর লজ্জা দিও না। আমি এখন সব বুঝতে পেরেছি। এরপর আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম। ফারজানাও আমাকে জড়িয়ে ধরল। আমি বললাম, ওই বউ, আমাকে একটু আদর করো না। ওই শোনো, আজ না, কাল থেকে করব। আজ সারা রাত দুজন এভাবে জড়িয়ে ধরে থাকবো। না, আমার এতে শুধু হবে না, আমার আদরও লাগবে। এই কাছে আসো। আবিরের কাছে আসার সাথে সাথে আমার ঠোঁট ওর ঠোঁট এক করে দিলাম। বাকিটা আর বললাম না, বেবি নিয়ে যেদিন ফিরবো ওই দিন বলবো। এখন আপনারা যান, আর গল্পটা কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার মতো কেউ এত অহংকার করবেন না। একটা কথা মনে রাখবেন, অহংকার কিন্তু পতনের মূল। আর হ্যাঁ, এইরকম গল্প পেতে চাইলে আমাদের সাথেই থাকুন। চোখের বালি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।